গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত দুটো ক্লাসে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী সেটা কিন্তু তোমাদের আমি কমপ্লিট করিয়েছি, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যে বইতে তৃতীয় অধ্যায় শিলা, সেই শিলা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা কেউ বলো তো আমাকে, যে ভূমিকম্পের তীব্রতা এবং তার ক্ষয়ক্ষতি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? মনে আছে তোমাদের? ভেরি গুড। ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি মাপা হয় কিন্তু রিক্টার স্কেল, তাই তো? আচ্ছা, বলো তো সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? বাহ, খুব ভালো বলেছো। সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে ক্রমাগত অগ্নুৎপাত হয়ে চলেছে, তাই তো? আচ্ছা, এবারে বলো তো ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম। ভেরি গুড। ব্যারন হলো কিন্তু ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি, তাই তো? আচ্ছা, বলতো এই যে অগ্নুৎপাতের কথা বলছি আমি বারবার, এই অগ্নুৎপাত সব থেকে বেশি কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? অগ্নুৎপাত সব থেকে বেশি লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে, তাই না? প্রশান্ত মহাসাগরের যে চারিদিকে আগ্নেয় বলয়টা রয়েছে, সেখানে বেশিরভাগ সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু দেখা যায়। পৃথিবীর 80% আগ্নেয়গিরি কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় বলয়ে অবস্থান করছে এবং এগুলি সবই প্রায় সক্রিয়। আচ্ছা, এবারে আমাকে বলো, আহ, ভূমিকম্প যে তরঙ্গ সেটি কয় প্রকার ও কি কি? ভেরি গুড। ভূমিকম্প তরঙ্গ তিন প্রকার, তাই না? প্রাথমিক বা প্রি তরঙ্গ, এস তরঙ্গ, আর গৌণ তরঙ্গ বা এল তরঙ্গ বা লাভ তরঙ্গ যেটাকে বলি, তাই না? আচ্ছা, ভেরি গুড। এবারে বলতো যে প্রাচীন দুটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। আরাবল্লী আর উরাল, তার মধ্যে আরাবল্লী কিন্তু আমাদের ভারতবর্ষে অবস্থিত, তাই তো? আচ্ছা, এবারে বলো নতুন বা নবীন ভঙ্গিল পর্বত। ভেরি গুড। নবীন ভঙ্গিল পর্বত উদাহরণ কিন্তু হিমালয়, আল্পস, রকি, তাই না? আচ্ছা, এই যে ভঙ্গিল পর্বতের কথা আমি তোমাদের বলছি, এই ভঙ্গিল পর্বতটা কোন পাতের চলনের ফলে সৃষ্টি হয় তোমাদের মনে আছে? পাতের চলন কয় প্রকার আগে বলো? তিন প্রকার: প্রতিসারী, অভিসারী আর নিরপেক্ষ পাতের চলন। তাহলে আমাকে তোমরা বলো যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় পাতের কোন চলনের ফলে, বা হিমালয় সৃষ্টি হয়েছে পাতের কোন চলনের ফলে? বাহ, খুব ভালো বললে যে অভিসারী পাতের চলনের ফলেই কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, তাই তো? অর্থাৎ দুটি পাত পরস্পর কাছে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং মাঝখানের যে সাগর, সেখানকার পলি ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। আচ্ছা, বলতো যেখানে হিমালয় পর্বত বর্তমানে রয়েছে সেখানে আগে কি সাগর ছিল, বা কোন সাগর ছিল? ভেরি গুড। তেথিস সাগর, তাই না? তাই তো, তেথিস সাগর তো। আচ্ছা, ভেরি গুড। পৃথিবীতে 6টি বড় পাত, 8টি মাঝারি পাত ও 20টি ছোট পাত রয়েছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? আর কি মনে রাখবে? মনে রাখবে যে মহিষ সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে, মনে আছে তোমাদের? বলতো মহিষ সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে? আলফ্রেড ওয়েগনার। আর পাত সংস্থান তত্ত্বর জনক কাকে বলা হয়? পিচকে। ভেরি গুড। স্টুডেন্ট, তাহলে তোমরা কিন্তু গত যে ক্লাসের বা গত চ্যাপ্টার যে পড়াটা তোমরা কিন্তু খুব ভালো করে করেছো, ভেরি গুড। আজকে আমরা যে নতুন অধ্যায় শুরু করব সেটা কিন্তু হলো শিলা। আচ্ছা, তোমরা কখনো আহ রেল লাইনের ধারে বা রেল লাইনে করে কোথাও ঘুরতে গেছো? ঘুরতে গেছো, তাই তো? তাহলে এই রেল লাইনের উপর দিয়ে যে রেলগাড়ি যায় তার নিচে দেখবে অনেক পাথর পড়ে থাকে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে অনেক পাথর পড়ে থাকে। এই পাথরগুলো কি জানো? এই পাথরগুলো কিন্তু হলো এক প্রকার
শিলা। অর্থাৎ আমাদের চারিদিকে কিন্তু অসংখ্য শিলা দ্বারা ভূমিভাগ গঠিত। আমরা কিন্তু সেটা বুঝতেও পারি না। আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এই শিলা ব্যবহার করে থাকি। ঠিক আছে? সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কি কি চলো একটু আমরা দেখি। প্রথমে দেখো আমাদের চারিপাশে দেখা কিছু শিলা। রেল লাইনের কথা তোমাদের একটু আগেই আমি বললাম। রেল লাইনের যে পাথর পড়ে থাকে, তাই তো? সেটাকে কি বলে জানো? সেটাকে কিন্তু বলে ব্যাসাল্ট। এই ব্যাসাল্ট এক ধরনের কিন্তু আগ্নেয় শিলা। সেটা আমরা আস্তে আস্তে জানবো। হুম। দেখো তারপরে দ্বিতীয় ছবিটা রয়েছে শিলনোড়া। এটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আমাদের মা, কাকিমা বা ঠাকুমা এই শিলনোড়ায় করে কিন্তু কি করে? বাটনা বাটে, তাই তো? এই শিলনোড়াও কিন্তু এক প্রকার শিলা। বিভিন্ন পাথরের কুচি দেখো পড়ে রয়েছে। এগুলো কিন্তু ভূপৃষ্ঠের উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে পাহাড় পর্বত, তারপরে মালভূমি, সমুদ্রের পাড় ইত্যাদি জায়গাগুলো কিন্তু শিলা দ্বারা গঠিত। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো এর পরের ছবিটা, এটা এক প্রকার পাথর। এই পাথর কিন্তু কোন কাজে লাগে? ভেরি গুড। এই পাথর কিন্তু ঘরের মেঝে তৈরিতে কাজে লাগে, তাই না? তোমরা দেখেছো এরকম মেঝে মেঝে দেওয়া পাথর? দেখেছো। এটাকে কিন্তু বলা হয় মার্বেল পাথর। এই মার্বেল পাথরও কিন্তু এক প্রকার শিলা। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু শিলা অবস্থান করছে, তাই তো? এই শিলা সম্পর্কে কিন্তু আজকে আমাদের ক্লাস। আজকে আমরা যে তিন প্রকার শিলা রয়েছে, সেই তিন প্রকার শিলার মধ্যে কেবলমাত্র আগ্নেয় শিলাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তার আগে আমাদের প্রথমেই জানতে হবে শিলা কাকে বলে বা শিলা কোথা থেকে আসলো। ঠিক আছে? শিলা কাকে বলে? দেখো পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা, তা হলো কিন্তু শিলা। তাহলে একটু আগে যখন আমি তোমাদের বললাম যে পাহাড় পর্বত, সমুদ্রের পাড়, মালভূমি অঞ্চল, উপত্যকা অঞ্চল, এগুলি কিন্তু সবই শিলা দ্বারা গঠিত। অর্থাৎ এই যে উপরিভাগটা পৃথিবীর, সেই ভাগটা কিন্তু শিলা। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত হয়, এক বা একাধিক অজৈব মৌল পদার্থের যৌগ দ্বারাই কিন্তু শিলাগুলো বা খনিজগুলো কিন্তু গঠিত হয়। তাহলে খনিজ কি? খনিজ হলো কিন্তু এক বা একাধিক সমসত্ব বা অসমসত্ব যে মৌলিক পদার্থ, সেইগুলোর কিন্তু অবস্থান। যেমন গ্রানাইট ধর। গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা, তারপর হর্নবেল প্রভৃতি যে খনিজ পদার্থ, সেগুলো দিয়ে কিন্তু এই তোমার গ্রানাইটটা কিন্তু গঠিত। আবার চুনাপাথর দেখো, শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। তাহলে এই যে শিলা তুমি জানলে, এই শিলা কিন্তু বিভিন্ন রকম খনিজ যা থাকে, সেই খনিজের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ থাকে। এবং বিভিন্ন রকম খনিজ থাকতেই পারে তার মধ্যে। আবার এক বা একাধিক, অর্থাৎ একটা বা দুটো খনিজও কিন্তু থাকতে পারে। যেমন চুনাপাথর, সেখানে কেবলমাত্র ক্যালাসাইট ও অ্যারাগোনাইট যে খনিজ, সেই দুটোই দিয়েই কিন্তু চুনাপাথর গঠিত। তাহলে আমি যে তোমাদের এক্ষুনি বললাম যে সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ, সেই সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণটা কি, চলো সেটা একটু আমরা দেখে নিই। দেখো সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হচ্ছে সমসত্বের উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে। অর্থাৎ একটা খনিজের মধ্যে যখন উপাদানগুলো একই অনুপাতে থাকবে, তখন তাকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কি? অসমসত্ব মিশ্রণ হচ্ছে ঠিক তার বিপরীতটা। যেমন মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকবে, তখন তাকে আমরা কি বলবো? অসমসত্ব মিশ্রণ। তাহলে তোমরা বুঝলে যে সমসত্ব মিশ্রণ এবং খনিজের যে অসমসত্ব মিশ্রণ সেটা কি, তাই তো? তাই বলো আমাকে যে সমসত্ব মিশ্রণ কাকে বলবো? খনিজ যে উপাদানগুলো সেগুলো সব জায়গায় সমান অনুপাতে থাকবে, তাই তো? আর অসমসত্ব, ভেরি গুড, বিভিন্ন খনিজ যে উপাদানগুলো সেগুলো বিভিন্ন জায়গায়
বিভিন্ন অনুপাতে থাকবে, তাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব শিলার প্রবেশ্যতা। দেখো, শিলার প্রবেশ্যতা বলতে বোঝায় শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে। অর্থাৎ তোমরা ছবিটা দেখো, এই দেখো, এটা কিন্তু বিভিন্ন খনিজ বা শিলা। এই শিলার মধ্যে দিয়ে যে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ যদি প্রবেশ করতে পারে, সেটাকে আমরা কি বলবো? শিলার প্রবেশ্যতা। প্রবেশ্যতা হলো শিলার মধ্যেকার যে শূন্যস্থান থাকে এবং শিলার যে মোট আয়তন, তাদের অনুপাত। অর্থাৎ শিলার শূন্যস্থান এবং শিলার যে মোট আয়তন, সেই দুটোর অনুপাত করলে কিন্তু আমরা শিলার প্রবেশ্যতা সম্পর্কে জানতে পারবো। তাহলে তোমরা জানলে কি শিলা কাকে বলে, জানলে। তারপরে জানলে সমসত্ব অসমসত্ব মিশ্রণ কি, শিলার প্রবেশ্যতা সম্পর্কেও তোমাদের কিন্তু ধারণা পরিষ্কার হলো। এবারে আমরা এই যে শিলা, শিলার যে শ্রেণীবিভাগ, সেই শিলার শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। স্টুডেন্ট, উৎপত্তি এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে কিন্তু আমরা প্রধান তিন ভাগে ভাগ করতে পারি। কি কি মনে আছে তোমাদের? তোমরা কিন্তু ক্লাস 7-এ পড়েছিলে। ভেরি গুড। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। তাহলে এই তিনটি ভাগ, প্রথমে কিন্তু আসবে আগ্নেয় শিলা। অর্থাৎ পৃথিবীতে প্রথম যে শিলার আবির্ভাব ঘটেছিল সেটা কিন্তু হলো আগ্নেয় শিলা। তারপরে দ্বিতীয় দেখো পাললিক শিলা। আগ্নেয় শিলা কিন্তু বহু দিন ধরে প্রাকৃতিক উপায়ে ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু পাললিক শিলায় পরিণত হয়। আর রূপান্তরিত শিলাটা কি? রূপান্তরিত শিলা হচ্ছে এই আগ্নেয় শিলা আর পাললিক শিলা, যে দুটো শিলা আমরা জানলাম, সেই দুটো শিলা কিন্তু বহুদিন ধরে ভূগর্ভের যে চাপ এবং তাপে তাদের রাসায়নিক বা ভৌত যে সমসত্ব সেটা হারিয়ে ফেলে নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট একটা নতুন শিলায় পরিণত হয়, তাকে কিন্তু আমরা বলবো রূপান্তরিত শিলা। স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা কেবলমাত্র যে প্রথম ধাপ আগ্নেয় শিলা, সেই আগ্নেয় শিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমাদের ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে আগ্নেয় শিলাকে কিন্তু আবার প্রধান দুটি ভাগে ভাগ করা গেছে। কি কি? এক, নিঃসারী আগ্নেয় শিলা, আর দুই, উদ্ভিদী আগ্নেয় শিলা। তাই তো? আচ্ছা, দেখো এই যে দ্বিতীয় যে ভাগটা উদ্ভিদী আগ্নেয় শিলা, এই উদ্ভিদী আগ্নেয় শিলাকেও কিন্তু আবার প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি আমরা। কি কি? প্রথমটি হচ্ছে উপপাতলিক শিলা আর দ্বিতীয়টি হচ্ছে পাতালিক শিলা। তাহলে তোমরা নিশ্চয়ই শিলা শ্রেণীবিভাগ সম্পর্কে জানলে এবং এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে যে শিলা কয় প্রকার ও কি কি। তোমরা কি বলবে? ভেরি গুড, তিন প্রকার। কি কি বলো? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার দুটি ভাগ কি কি বলো? ভেরি গুড, নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্ভিদী আগ্নেয় শিলা। এবারে এই উদ্ভিদী আগ্নেয় শিলাকেও দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বললাম বলো তোমরা? ভেরি গুড, উপপাতালিক শিলা আর হচ্ছে পাতালিক শিলা। তাহলে এরপরে আমরা জানবো যে আগ্নেয় শিলা কাকে বলে বা এই আগ্নেয় শিলা পৃথিবীতে কিভাবে সৃষ্টি হলো, সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা তৈরি করতে হবে। আগ্নেয় শিলা কাকে বলে? দেখো, তোমাদের কি মনে আছে যে পৃথিবী সৃষ্টির সময় কেমন অবস্থা ছিল? বলো তো। ভেরি গুড। পৃথিবীর সৃষ্টির সময় কিন্তু ছিল একটা উত্তপ্ত তরল গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল, তাই না? তাই তো? দেখো, এই উত্তপ্ত তরল অবস্থা থেকে পৃথিবী কিন্তু ধীরে ধীরে তার তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি করেছে, সেই শিলাটাকে আমরা কি বলবো? আগ্নেয় শিলা। তাহলে কি পৃথিবীর সৃষ্টির পরেই কিন্তু এই শিলা এসছে। তাই পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া যে শিলা, তার নাম কিন্তু আগ্নেয় শিলা। তাই এর অপর নাম প্রাথমিক শিলা। তাহলে কি জানলে তোমরা? আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে। অর্থাৎ পৃথিবীতে একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল এবং সেটি ধীরে ধীরে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসছে, এসে কিন্তু তার তাপটা বিকিরণ হচ্ছে। যখন আমরা কোনো জিনিস গরমে গ্যাসে বা আগুনে ফোটাই, দেখবে খুব সেটা ফুটতেই থাকে, গরম হতেই থাকে। যখন সেটা আগুনটাকে নিভিয়ে দেই, তখন সেই তাপটা আস্তে আস্তে কি হয়? কমে যায় তো।
ঠিক তেমনি যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এটা গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল, এবং ধীরে ধীরে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার পর এই আগুনের তাপটা ধীরে ধীরে কি হয়েছে, বিকিরিত হয়েছে, বিকিরণ হয়ে সেটা কঠিন এবং একটা শক্ত আবরণের সৃষ্টি করেছে। এটাকেই কিন্তু আমরা বলবো আগ্নেয় শিলা। আর তোমরা মনে রাখবে যে আগ্নেয় শিলার আর এক নাম কিন্তু হলো প্রাথমিক শিলা। কেন প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, বলতে পারবে? ভেরি গুড। পৃথিবীতে আগ্নেয় শিলা প্রথম এসেছে, তাই একে বলা হয় প্রাথমিক শিলা। এবার আমরা দেখব যে আগ্নেয় শিলা কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো, ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি রয়েছে। রয়েছে তো, এগুলো কি অবস্থায় থাকে? উত্তপ্ত গলিত অবস্থায় থাকে, এবং ম্যাগমা রূপে কিন্তু অভ্যন্তরে পৃথিবীর অভ্যন্তর ভাগে কিন্তু এগুলো থাকে। এই ম্যাগমা ভূ অভ্যন্তরে প্রবল চাপে লাভা রূপে কিন্তু ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তাই না? আমরা যখন ম্যাগমা আর লাভার কাকে বলে পড়েছিলাম, তখন কি দেখেছিলাম যে ম্যাগমাটা কিন্তু অভ্যন্তরের মধ্যেই থাকে। যখন এই ম্যাগমা প্রচন্ড চাপে এবং তাপে ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন ফাটল বা গহ্বর থেকে বাইরে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলবো? লাভা। দেখো, এই ম্যাগমা যখন ভূ অভ্যন্তরে প্রবল চাপে লাভা রূপে পৃথিবীতে বাইরে বেরিয়ে আসে, বা ভূ অভ্যন্তরের মধ্যেই কিন্তু বাইরে বেরিয়ে না এসেও ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধেই কিন্তু আগ্নেয় শিলা সৃষ্টি করছে। তাহলে তোমরা এই ছবিটা দেখো, এটি কিন্তু পৃথিবীর প্রথম অবস্থায় আগ্নেয় শিলা। ধীরে ধীরে তাপ বিকিরণ করেই কিন্তু এই শিলা সৃষ্টি হয়েছে। দেখো, ভূ অভ্যন্তরের মধ্যেও কিন্তু এই আগ্নেয় শিলা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা কি জানলে যে আগ্নেয় শিলা কিন্তু ভূপৃষ্ঠের বাইরেও বেরিয়ে এসে তাপ বিকিরণ করে ঠান্ডা শক্ত হয়ে সৃষ্টি হয়, আবার ভূ অভ্যন্তরের মধ্যেও কিন্তু এই আগ্নেয় শিলার সৃষ্টি তোমরা লক্ষ্য করলে, তাই তো? এবারে দেখবো এই আগ্নেয় শিলার ভাগগুলি কি কি। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আগ্নেয় শিলাকে কিন্তু দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি? নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্ভিদী আগ্নেয় শিলা, তাই তো? প্রথমে আমরা দেখে নেব নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে। দেখো, আমরা তো জানলাম যে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়, নিঃসারী আর উদ্ভিদী। নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? দেখো, ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে লাভা রূপে বেরিয়ে আসে, এবং সেটি শীতল এবং কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আমরা বলবো নিঃসারী আগ্নেয় শিলা। দেখো তোমরা ছবিতে, এই যে এটা কি, এগুলো হচ্ছে উত্তপ্ত ম্যাগমা। এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসে, দেখো বাইরে বেরিয়ে এসে এইভাবে সঞ্চিত হচ্ছে এর গায়ে, বাইরে বেরিয়ে এসে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করছে তাকে আমরা কি বলবো? নিঃসারী আগ্নেয় শিলা। দেখো, এটা কিন্তু হলো নিঃসারী আগ্নেয় শিলা। এই নিঃসারী আগ্নেয় শিলাটা কি জানো? এই নিঃসারী আগ্নেয় শিলা হচ্ছে লাভা, যেটি ভূপৃষ্ঠের ফাটল বা গহ্বর দিয়ে কিন্তু পৃথিবীর বাইরে বেরিয়ে আসে। ভূঅভ্যন্তরে প্রচন্ড চাপ এবং তাপে তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাগমা থাকে। সেই ম্যাগমা যখন ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে লাভা রূপে, এবং ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে। কিভাবে সঞ্চিত হচ্ছে? সেটি কিন্তু বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে শীতল হচ্ছে আর কঠিন হচ্ছে। তখন যে রূপটা ধারণ করছে তাকে আমরা কি বলবো? নিঃসারী আগ্নেয় শিলা। তাহলে এক কথায় বলতে গেলে নিঃসারী আগ্নেয় শিলা কিন্তু হলো লাভা, তাই তো? খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। তাহলে এই নিঃসারী আগ্নেয় শিলার যে দানাগুলো সেগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয়, কারণ এটি পৃথিবীর বাইরে বেরিয়ে আসে এবং খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। ঠিক আছে? উদাহরণ তোমাদের জানতে হবে, এই নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কিন্তু হলো ব্যাসাল্ট, তারপরে অবসিডিয়াম। এগুলো এই দুটি কিন্তু হলো নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। এরপরে ২ নম্বর দেখো, উদ্ভিদী আগ্নেয় শিলা। উদ্ভিদ আগ্নেয় শিলাটা কি? আবার ম্যাগমা বা ভূ অভ্যন্তরের যে গলিত ম্যাগমা সেটা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? উদ্ভিদী আগ্নেয় শিলা। অর্থাৎ এই ছবিটা তোমরা দেখো, এই ম্যাগমা যেটা বাইরে বেরিয়ে আসছে সেটা কিন্তু নিঃসারী, আর যেটা বাইরে বেরোতে পারছে না
দেখো ভূপৃষ্ঠের মধ্যেই রয়েছে, এটা হচ্ছে ভূত্বক। ভূপৃষ্ঠের অর্থাৎ মাটির নিচেই কিন্তু এটা রয়েছে, এবং এটা বাইরে বেরোতে না পেরে সেই মাটির নিচে বা ভূ অভ্যন্তরের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে উদ্ভিদী আগ্নেয় শিলার সৃষ্টি করছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্ভিদ আগ্নেয় শিলা কি, তাই তো? আচ্ছা, এই উদ্ভিদ আগ্নেয় শিলার উদাহরণ যদি বলি আমি, গ্রানাইট, ডোলেরাইট ইত্যাদি কিন্তু হলো এই উদ্ভিদী আগ্নেয় শিলার উদাহরণ। আচ্ছা, নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্ভিদী আগ্নেয় শিলার পার্থক্য তোমরা বলো দেখি, দুটো তো পড়লে, বলো তো পার্থক্যটা কি? পার্থক্যটা এই যে নিঃসারী আগ্নেয় শিলা সেটা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে লাভা রূপে বেরোয়, আর যেটা উদ্ভিদী সেটা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে না গিয়ে বিভিন্ন ফাটলে বা ছিদ্রে কিন্তু জমা হয়ে কঠিন ও শীতল হয়ে উদ্ভিদ আগ্নেয়শিলার সৃষ্টি করে। আবার নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ কি? ব্যাসাল্ট। আবার উদ্ভিদী আগ্নেয়শিলার উদাহরণ কিন্তু হলো গ্রানাইট আর ডোলেরাইট। আচ্ছা, তাহলে আমরা আগ্নেয়শিলার যে প্রধান দুটি ভাগ উৎপত্তি অনুসারে সেটা কিন্তু জানলাম, নিঃসারী আর উদ্ভিদী। এই উদ্ভিদী আগ্নেয়শিলাকেও কিন্তু আবার প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, এক নম্বর হচ্ছে উপপাতালিক, আর দু নম্বর হচ্ছে, তোমাদের এখানে লেখা আছে এ উপপাতলিক শিলা, আর বি কি হলো পাতালিক শিলা। এই উপপাতালিক শিলা আর পাতালিক শিলা কাকে বলে সেটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে আমরা আসবো উপপাতলিক শিলা কাকে বলে। দেখো, ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয় কিন্তু উপপাতলিক শিলা। অর্থাৎ এই যে ম্যাগমা দেখো বাইরে বেরোতে পারছে না, ভূপৃষ্ঠের বাইরে কিন্তু এইভাবে এই লাভার মতো কিন্তু বেরোচ্ছে না, ম্যাগমাটা ভূপৃষ্ঠের অভ্যন্তরেই রয়েছে, এবং এই ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে কঠিন ও শীতল হয়ে জমাট বেঁধে কিন্তু উপপাতলিক শিলার সৃষ্টি হচ্ছে। উদাহরণটা কি? এই উপপাতলিক শিলার উদাহরণটা হলো কিন্তু ডোলেরাইট। আবার পাতালিক শিলা কি? এই ম্যাগমা কিন্তু আবার ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে, অর্থাৎ উপপাতালিকের আরো নিচে তলদেশে অতি ধীরে ধীরে, মানে খুব ধীরে ধীরে বহু বছর কোটি বছর লেগে যায় কিন্তু এই প্রসেসটা তৈরি হতে, ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি হয় পাতালিক শিলা। অর্থাৎ এই যে নিচের অংশটা দেখো, ফাটলের মধ্যে ছিল, জমাট বেঁধেছে, সেটা কিন্তু হলো উপপাতালিক। আর পাতালিক কোনটা? যেটা একবারে তলদেশে অবস্থান করছে, যে ম্যাগমাটা, তাকে আমরা কি বলবো? পাতালিক শিলা। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে, এবং এই দানাগুলো কিন্তু কিছুটা স্থূল হয়। আগেরটা আমরা কি পড়েছিলাম, যে কি হয়, নিঃসারী বা যেটা লাভা রূপে বেরিয়ে যায় সেটা কিন্তু দ্রুত জমাট বাঁধে, তাই না, এবং সূক্ষ্ম হয়। এটি কিন্তু দানাগুলো কিছুটা কিন্তু স্থূল হয়। উদাহরণ কি? পাতালিক শিলার উদাহরণ কিন্তু হলো গ্রানাইট। তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই উদাহরণগুলো। যেমন উপপাতালিক শিলার উদাহরণ হচ্ছে ডোলোরাইট, আর পাতালিক শিলার উদাহরণ কিন্তু হচ্ছে গ্রানাইট। কিন্তু যখন যদি তোমাকে বলে যে উম, উদ্ভিদী আগ্নেয় শিলার উদাহরণ দাও, তখন কিন্তু এই ডোলেরাইট বা গ্রানাইট দুটো বলতে কিন্তু তোমাকে দুটোই বলতে হবে। আর নিঃসারী নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কিন্তু হলো ব্যাসাল্ট। আচ্ছা, তাহলে আমরা এই আগ্নেয় শিলার বা আগ্নেয় যে শিলার দুটি ভাগ, তার যে উপ দুটি ভাগ সেই সম্পর্কে বিস্তারিত জানলাম, তাই তো? এরপর আমরা জানবো স্টুডেন্ট যে আগ্নেয় শিলার বিশেষত্ব, অর্থাৎ আগ্নেয় শিলার কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, এক নম্বর, এই শিলা শক্ত ও ভারী এবং ঘনত্ব কিন্তু খুব বেশি। তাহলে পৃথিবীতে প্রথম আসছে কে? প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা। সেই আগ্নেয় শিলা ধীরে ধীরে কিন্তু তাপ বিকিরণ করে খুব শক্ত এবং ভারী বস্তুতে পরিণত হচ্ছে, এবং এর যে ঘনত্ব সেটাও কিন্তু খুব বেশি। দু নম্বর, দেখো এর গঠন কিন্তু কেলাসের মতো হয়। তিন নম্বর, এই শিলা উল্লম্ব ধারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। দেখো, শিলা যখন উপরে ফাটলের সৃষ্টি হয় বা উল্লম্ব ধরন হয়, তখন কিন্তু শিলার প্রবেশ্যতা বেশি হয়। আর শিলার প্রবেশ্যতা আমি তোমাদের কি বলেছিলাম স্টুডেন্ট, মনে আছে? প্রবেশ্যতা হচ্ছে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ শিলার বা খনিজের মধ্যে দিয়ে কতটা প্রবেশ করতে পারছে, সেটাকে কিন্তু তার বলা হয় প্রবেশ্যতা, তাই তো? আচ্ছা, নাম্বার 4, ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি। ভঙ্গুরতা বেশি হয়, অর্থাৎ সহজে কিন্তু এই শিলা ভেঙে যায় না।
দেখো তোমরা রেল লাইনের ধারে পড়ে থাকা পাথর দেখেছো, এই পাথরগুলো কি সহজে ক্ষয় পায়? ক্ষয় পেলে তো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। ক্ষয় কি পায়? ক্ষয় পায় না। তাহলে এটা কিন্তু তোমরা মনে রাখবে, আগ্নেয় শিলা কিন্তু সহজে ক্ষয় পায় না, অর্থাৎ এর ভঙ্গুরতা বা ভেঙে যাওয়ার ক্ষমতাটা কিন্তু যথেষ্ট কম। ঠিক আছে, তাই এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেশি। এবারে দেখো এই যে আগ্নেয় শিলা, এই আগ্নেয় শিলার ব্যবহার, আগ্নেয় শিলা কোন কোন কাজে লাগে। দেখো আগ্নেয় শিলা কিন্তু যখন আমরা দেখলাম প্রথমেই যে শিলনোড়া কিংবা ঘরের মেঝের মার্বেল পাথর, এছাড়া রেল লাইন, তাই না? এছাড়া রাস্তাঘাট নির্মাণ করতে কিন্তু এই আগ্নেয় শিলা ব্যবহার করা হয়। দেখো ছবিতে রেল লাইন নির্মাণ হচ্ছে আগ্নেয় শিলায়, তারপরে এই যে রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, এরকম বিভিন্ন শৌখিন জিনিসপত্র কিন্তু এই আগ্নেয় শিলায় তৈরি করা হয়। ঘরবাড়ি তৈরি করা হয়। দেখো রান্নাঘরের উপরে দেখবে যেখানে গ্যাস থাকে বা ওভেন থাকে, সেখানে দেখবে একটা পাথর তোমরা হয়তো লক্ষ্য করেছো কোথাও না কোথাও, তোমাদের বাড়িতে বা আশেপাশে বাড়িতে। সেই পাথরটাও কিন্তু আগ্নেয় শিলায়। ঠিক আছে, তাহলে এই আগ্নেয় শিলার ব্যবহার তোমরা কি বলবে? রাস্তা, রেল লাইন নির্মাণ বা বাড়িঘর নির্মাণ শিল্পে কিন্তু এই আগ্নেয় শিলার ব্যবহার হয়। বিশেষ কথা, দেখো স্টুডেন্ট, যখন আমরা এই আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব পড়ছিলাম, তখন কিন্তু একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে কেলাসের মতো গঠন, তাই না? সেই কেলাসের মতন গঠনটা বিষয়টা কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে জানবো। বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে। তাহলে এই কেলাসটা কিভাবে গঠিত হয়? বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের যে অণু, ছোট ছোট বা অল্প পরিমাণে জল, সেই জল কিন্তু সংযুক্ত হয়ে কেলাসের গঠনটা তৈরি করে। এটি দেখতে কিন্তু স্বচ্ছ এবং উজ্জ্বল হয়। দেখো তোমরা মিছরির টুকরো দেখেছো বা ফিটকিরি, এই ফিটকিরি বা মিছরির টুকরোগুলো যেমন দেখতে হয়, ঠিক তেমনই কিন্তু এই কেলাসের গঠনটাও দেখতে হয়। খুব স্বচ্ছ কাঁচের মতো হয় আর উজ্জ্বল হয়। আচ্ছা, এই কেলাসের মধ্যে পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাস অবস্থান করে, তা অনেকটা ছবিতে দেখানো কমলা লেবুগুলোর মতো অবস্থান করে। এই যে ছবিতে দেখছো তোমরা কমলা লেবু, এই কমলা লেবুগুলির অবস্থান যেমন পরপর সাজানো রয়েছে, ঠিক তেমনই কিন্তু পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাস বা অবস্থান করে, সেটা কিন্তু এই কমলা লেবুর মতোই অবস্থান করে। সাধারণত এই যে আগ্নেয় শিলা যখন সৃষ্টি হচ্ছে, তখন তার মধ্যে কিন্তু বা খনিজের মধ্যে কিন্তু জল থেকে যায়। এই জলটা কিন্তু শিলার মধ্যে শিলার মতো অবস্থান করে। অর্থাৎ শিলা যখন, আগ্নেয় শিলা যখন তৈরি হচ্ছে, তখন এই যে একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড, তার মধ্যে কিন্তু মাঝে মাঝে যে খনিজ পদার্থগুলো রয়েছে তার মধ্যে জল থেকে যায়। শিলা দিনের পর দিন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, শক্ত হচ্ছে। এই ঠান্ডা হওয়ার ফলে শিলার আকারে যে জলগুলো ছিল, সেগুলো কিন্তু বাষ্পীভূত হচ্ছে এবং গ্লাসের গঠন ধারণ করছে। তাহলে কি বুঝলে তোমরা? যে আগ্নেয় শিলা যখন সৃষ্টি হয়, তখন তার মধ্যে কিন্তু কি থাকে? জল থেকে গেছিল। এবং এই শিলাগুলো যখন দিনের পর দিন ঠান্ডা হচ্ছে, তখন এই শিলার মতো আকারে যে জলগুলো ছিল, সেগুলো বাষ্পীভূত হচ্ছে এবং কেলাসের গঠন কিন্তু ধারণ করছে। উদাহরণস্বরূপ তুমি বলতেই পারো কোয়ার্টজ, টোপেজ, ক্যালসাইট বা হিরে। এই যে সমস্ত খনিজগুলোর কথা আমি তোমাদের বললাম, এগুলো কিন্তু দেখতে অনেকটা কেলাসের মতো, এবং এগুলো দ্বারাই কিন্তু কেলাসের গঠন আমরা ভালোভাবে বুঝতে পারি। তাহলে তোমরা কি জানলে? জানলে যে কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয়। তাহলে তোমরা কিন্তু পরীক্ষার জন্য এই কোশ্চেনটা মুখস্থ করবে, কেলাসের গঠন দেখতে কেমন। তা তোমরা কি উত্তর দেবে? চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয় কেলাসের গঠন। দেখো এই ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং দেখো ছবিগুলো দেখে তোমার মনে হচ্ছে না এটা একটা কি মিছরির টুকরো বা চিনি, বড় চিনির দানা, তাই না? এরকমই কিন্তু কেলাসের গঠনটা দেখতে হয়। আচ্ছা স্টুডেন্ট, এর পরে আমরা কিন্তু জানবো যে আগ্নেয় শিলার দুটি উদাহরণ সম্পর্কে জেনেছিলাম, কি বলতো? ব্যাসাল্ট আর গ্রানাইট। এই দুটি সম্পর্কে কিন্তু আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে কিন্তু জানবো গ্রানাইট সম্পর্কে। দুটি আগ্নেয় শিলার প্রধান কি কি? গ্রানাইট আর ব্যাসাল্ট। দেখো প্রথমটা আমরা জানবো গ্রানাইট সম্পর্কে। প্রধানত এই আগ্নেয় শিলা মহাদেশীয় ভূত্বক তৈরি করে।
আচ্ছা স্টুডেন্ট, তোমাদের মনে আছে যখন তোমরা পৃথিবীর অভ্যন্তরভাগ পড়ছিলে, তখন কিন্তু এই মহাদেশীয় ভূত্বক একটা স্তরের উপরে অবস্থান করে। বলো তো, কোন স্তরের উপরে মহাদেশীয় ভূত্বক অবস্থান করে? ভেরি গুড, শিয়াল স্তরের উপরে, তাই না? আর সীমার উপরে মহাসাগরীয় ভূত্বক, তাই তো? আচ্ছা বলো তো দেখি, তোমাদের মনে আছে কেমন? শিয়াল ও সীমা, এই যে দুটি স্তরকে ভাগ করেছে বা এদের মাঝখানে যে বিযুক্তি রেখাটা রয়েছে, সেই বিযুক্তি রেখাটার নাম কি? মনে আছে তোমাদের? প্রথম অধ্যায়ে কিন্তু পড়ে এসেছিল। ভেরি গুড, কনরাড বিযুক্তি রেখা, তাই না? তাহলে শিয়াল ও সীমা স্তরের মাঝখানে আছে কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, তাহলে কি বলছে যে আগ্নেয় শিলা প্রধানত ভূত্বক মহাদেশীয় ভাবে তৈরি হয়। তাহলে মহাদেশীয় ভূত্বকে তৈরি হচ্ছে কি? গ্রানাইট। হালকা সাদা, ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্টার্স, ফেলসপার, মাইকা ও হর্নবেল্ট খনিজ দ্বারা কিন্তু গঠিত। দেখো এই যে ছবিটা, এই কালারটা কেমন? হালকা সাদা থেকে কিন্তু ধূসর হয়, আবার হালকা গোলাপিও হয়ে থাকে। ঠিক আছে, এই যে গ্রানাইট, এটি খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের কিন্তু ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। দেখবে এই গ্রানাইট কিন্তু খুব শক্ত হয়। তোমরা তোমাদের বাড়ি বা আশেপাশে বাড়িতে দেখবে রান্নাঘরে গ্রানাইট থাকে উপরে, তাই না? এই গ্রানাইট কিন্তু খুবই শক্ত এবং এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে কিন্তু শীতল এবং কঠিন হয়ে জমাট বাঁধায় এই শিলার দানাগুলি খুবই বড় হয়। ব্যাস কত? 3 মিমি এর বেশি কিন্তু এই শিলার ব্যাস হয়। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। অর্থাৎ যে অঞ্চলে গ্রানাইট পাওয়া যায় সেখানকার ভূমিরূপ কিন্তু কিছুটা গোলাকার। তাহলে তোমরা প্রথমটা কি জানলে? গ্রানাইট সম্পর্কে, তাই তো? সেখানে তোমরা জানলে যে গ্রানাইটের কালার কেমন? হালকা সাদা, ধূসর থেকে গোলাপি রঙের হয়ে থাকে এই গ্রানাইট। এবং এই শিলার কিন্তু প্রবেশ বা প্রবেশতা নেই, অর্থাৎ অপ্রবেশ্য। ঠিক আছে, অর্থাৎ এর যে ভিতরে যে তরল বা গ্যাসীয় পদার্থ খুব সহজে কিন্তু এর ভিতরে ঢুকতে পারে না, তাই এটা অপ্রবেশ্য। আচ্ছা, এরপরে দেখবো আমরা ব্যাসাল্ট। দেখো প্রধানত আগ্নেয় শিলা মহাসাগরীয় ভূত্বক হচ্ছে এই ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে খুব ভারী, শক্ত এবং ক্ষয় প্রতিরোধী এই শিলার কিন্তু রং গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে। তোমরা রেল লাইনের ধারে দেখো না যে কালো কালো বড় পাথর পড়ে রয়েছে, সেগুলো কিন্তু সবই এই ব্যাসাল্ট শিলা। ঠিক আছে, ব্যাসাল্ট গঠনকারী প্রধান খনিজগুলি কি কি? ব্যাসাল্ট গঠনকারী প্রধান খনিজগুলো হলো কোয়ার্টার্স, ফেলসপার, অলিভিন ও পারেক্সিন। এই যে চারটি খনিজ কথা বললাম, এই চারটি খনিজ দিয়েই কিন্তু ব্যাসাল্ট গঠিত হয়। ব্যাসাল্ট শিলায় উল্লম্ব ধারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশতা যথেষ্ট বেশি। তাহলে আমরা এর আগে গ্রানাইট পড়লাম কি এর প্রবেশতা দেখা যায় না, সেই জন্য এটি অপ্রবেশ্য। এটিতে বা ব্যাসাল্টে দেখবে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ কিন্তু খুব সহজে এর মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে এর প্রবেশতা যথেষ্ট বেশি। আচ্ছা, খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। ব্যাসাল্ট অঞ্চল চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখা যায়। তাহলে আহ, আমরা গ্রানাইটে কি দেখলাম যে গোলাকার ভূমিরূপ দেখা যায়, আর ব্যাসাল্ট অঞ্চল যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ লক্ষ্য করতে পারি। তাহলে স্টুডেন্ট বলো যে আগ্নেয় শিলার প্রধান দুটি উদাহরণ কি? ব্যাসাল্ট আর গ্রানাইট। আচ্ছা বলো তো, কোন আহ, আগ্নেয় শিলা মহাসাগরীয় ভূত্বক দিয়ে গঠিত? ব্যাসাল্ট। ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, আজকে কিন্তু ক্লাসটা আমার এই পর্যন্ত। আমি তোমাদের আজকে শিলার কেবলমাত্র যে আগ্নেয় শিলা সেই ভাগটা সম্পর্কে পড়ালাম। এর পরে ক্লাসে আমি তোমাদের আহ, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা এই দুটো ক্লাস কিন্তু একসাথে নেব। এবারে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যতটুকু আজকে পড়লে সেখান থেকে তৈরি করেছি, তোমরা এর উত্তর দেওয়ার আমাকে চেষ্টা করো। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর দেখো, শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বলে ফেলো। শিলাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে না? কি কি? আগ্নেয় শিলা, ভেরি গুড, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। আচ্ছা, এরপরে দেখো আগ্নেয় শিলার অপর নাম কি? আগ্নেয় শিলার অপর নাম কি বলে ফেলো। ভেরি গুড, প্রাথমিক শিলা। কেন প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, বলতে পারবে? পৃথিবীতে
যে শিলা প্রথমে এসে সেটি হলো আগ্নেয় শিলা, তাই একে বলা হয় প্রাথমিক শিলা, তাই তো? দেখো 3 নম্বর, আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আগ্নেয় শিলাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এক, নিঃসারী আগ্নেয় শিলা, আর দুই, উদ্বেদী আগ্নেয় শিলা, তাই না? তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, তাই তো? আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, যে দুটি আগ্নেয় শিলার উদাহরণ দাও। একটু আগেই তোমরা পড়লে, দুটি আগ্নেয় শিলার উদাহরণ কি কি হতে পারে? ব্যাসাল্ট আর গ্রানাইট, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর যে প্রশ্নটা, উপপাতলিক শিলা কাকে বলে এবং এর উদাহরণ দাও। দেখো, এই যে ম্যাগমা ভূঅভ্যন্তরে কোনো ফাটল বা গহ্বরের মধ্যে জমা হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? উপপাতালিক শিলা। অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যে থাকছে, এটা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে বেরোচ্ছে না, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? উপপাতলিক শিলা। যদি এর উদাহরণ বলি, এই উপপাতলিক শিলার উদাহরণ কিন্তু হলো ডলোরাইট। তাহলে কি বললাম? উপপাতলিক শিলার উদাহরণ কি? ডলোরাইট। আচ্ছা, এরপরে দেখো রয়েছে আগ্নেয় শিলার বিশেষত্বগুলি কি কি, অর্থাৎ আগ্নেয় শিলার কি কি বৈশিষ্ট্য তুমি জানো? বলে ফেলো, খুব সহজ একদম। আগ্নেয় শিলা খুব ভারী এবং শক্ত, তাই তো? ফলে এর ঘনত্বও কিন্তু অনেক বেশি, তাই না? 3 নম্বর কি বলবে? এর গঠন কেমন? একটু আগেই তো বললাম। ভেরি গুড। এর গঠন কিন্তু কেলাসের মতো হয়, তাই না? মিছরির দানা বা চিনির টুকরো যেমন হয়, ঠিক তেমনই দেখতে হয়, তাই তো? আর কি বৈশিষ্ট্য জানো তুমি? আগ্নেয় শিলার প্রবেশ্যতা বেশি, এবং আরো একটি বৈশিষ্ট্য হলো এই আগ্নেয় শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ এর ভঙ্গুরতা ক্ষমতা অনেকটাই কম। খুব সহজেই কিন্তু আগ্নেয় শিলা ভেঙে যায় না, ফলে এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট বেশি। তোমরা রেল লাইনের ধারে দেখেছো বড় বড় পাথর, কালো কালো, ওগুলো ওগুলো কি? ব্যাসাল্ট। ওগুলো কি সহজে কি ভেঙে যায়? ভাঙে না, না? তাহলে এই আগ্নেয়শিলা বৈশিষ্ট্য কিন্তু এটিও, ঠিক আছে? এরপরে দেখো স্টুডেন্ট 7 নাম্বার, নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে? আগ্নেয়শিলার দুটি ভাগ, এক নিঃসারী, এক, আর দুই কি? উদ্বেদী। তাহলে নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে বলো? ভেরি গুড। দেখো, ভূ-অভ্যন্তরের প্রবল চাপে এবং তাপে যখন ম্যাগমাগুলি ভূপৃষ্ঠের কোনো ফাটল বা গহ্বর দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল এবং জমাট বেঁধে কঠিন হয়ে যে আগ্নেয়শিলার সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? নিঃসারী আগ্নেয়শিলা। অর্থাৎ এই যে ম্যাগমাটা লাভা রূপে যখন বেরিয়ে আসছে এবং ভূপৃষ্ঠের বাইরে এসে তাপ বিকিরণ করে যে শিলার সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলবো কিন্তু নিঃসারী আগ্নেয়শিলা। এই নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ কি জানো? বলতো, নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণটা কি? নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণটা কিন্তু হলো ব্যাসাল্ট। আর গ্রানাইট যেটা, সেটা কিন্তু হলো উদ্বেদী আগ্নেয়শিলার বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনটা, মহাদেশীয় ভূত্বক তৈরি হয় কোন আগ্নেয় শিলায়? মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলায়, তাই না? তাহলে মহাদেশীয় ভূত্বক তৈরি হয় গ্রানাইট শিলায়। আর তারপরে 9 নম্বর দেখো, মহাসাগরীয় ভূত্বক তৈরি হয় কোন আগ্নেয় শিলায়? মহাসাগরীয় ভূত্বক তৈরি হয় কিন্তু ব্যাসাল্ট আগ্নেয় শিলায়, ঠিক আছে? তাহলে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু খাতায় নোট ডাউনও করতে পারো। এগুলো কিন্তু প্রতিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর স্টুডেন্ট আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো এই যে তোমাদের শিলা পড়ালাম, এই শিলার যে আর দুটি ভাগ কি কি? পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা। এই দুটি ভাগ নিয়ে কিন্তু আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এই শিলার যে আগ্নেয় শিলা পাঠটা, সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ।